স্কুটার ঘোরাতে যাব, হুট করে ওনার গাড়ির ভেতরে চোখ পড়ল। গাড়ির কাজ তখনও নামানো, স্টিয়ারিংয়ের উপরে জায়গাটা কিছু একটা ওড়াউড়ি করছে। কাগজ হবে হয়তো। ব্যাপারটা সাধারণ হলেও আমার কাছে অন্যরকম লাগলো। মানে কাগজটাকে বেশ পরিচিত পরিচিত মনে হচ্ছিল। স্কুটি থেকে নেমে গাড়ি জানালার কাছে গেলাম। কাগজটা হাতে তুলে আনতেই আমার অবাক হওয়া মাত্রা আকাশ ফুটে করে চলে গেল। এটা ওনার প্রেসক্রিপশন। এখানে ওনাকে ফেলে রাখা কেন? তার মানে উনি এটাকে সাথে নেননি, আমার রেখে যাওয়ার পর এখানে ফেলে গিয়েছেন। আর কাজে বলেন ওষুধ খেয়েছেন, সেটাও মিথ্যে। কত বড় মিথ্যুক, অসভ্য। ওষুধ না খেয়ে কী উপকার হচ্ছে শুনি? ব্যথা কমবে? মিথ্যেবাদী! না, আমাকে কিছু একটা করতেই হবে। এই ঘাড় ব্যাকা লোকের ঘাড় মটকে কীভাবে সোজা করতে হয়, এই সে যদি খুব ভালো করে জানা আছে। অ্যাসাইলামে ঢুকতেই রফিকের চেয়ারখানার সামনে পড়ে। এইখানটায় বসে থাকে সে। রুদ্র আজ রফিককে দেখতে পেল না, চেহারাও পড়ে আছে ফাঁকা। রফিকই যদিও তার দরকার নেই, মায়ের গারদ চেনা আছে রুদ্রর। অপেক্ষা না করে নিজেই হাঁটা ধরল সেদিকে। পরিচিত মুখ বলে কেউ, আর রুদ্রর মায়ের নাম অরুণা রওশন চৌধুরী। বাবা রেহান রওশন আর মা অরুণার নামের সমন্বয়ে তার একই নামকরণ, যদিও নামের সহিত ছেলের অঢিল মিল। রুদ্র মূর্তি ধারণ করতেই সেকেন্ড খানিকও সময় লাগে না তার। হাঁটতে হাঁটতে রুদ্র এসে মায়ের গারদের সামনে থামলো। এদিকটা বেশ অন্ধকার, তবু মায়ের জন্য সব ধরনের সুযোগ ব্যবস্থা সে করেছে, নিয়মের মধ্যে থেকে যতটুকু পেরেছে আর কি। অরুণা তখন হাঁটুতে মুখ গুজে বসেছিল, মাথায় সে কোকড়ানো ময়লা চুলগুলো মুখ ঢেকে রেখেছে। রুদ্র এক হাত দিয়ে গিরিল ধরল, করুণ কণ্ঠে ডাকলো, মা। এই ডাকে অরুণা মুখ তুললে নাচ। শিকের ওপারে দাঁড়ানো ছেলের দিকে তাকালেন। রুদ্র চোখে টলটল জল। মা তাকাতে রুদ্র বলতে শুরু করলো, মা তোমার মনে আছে আমার বন্ধু লাবিনের কথা? আমাদের বাড়িতে রোজ স্কুলের জন্য আমাকে ডাকতে আসতো ও। ওর সাথে যেমন খেলতাম তেমন মারামারি করতাম খুব। সেই যে একবার খুব মারামারি লাগলো আমাদের, সেবারও ইটের টুকরো মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছিল। বাড়ি ফেরার পর তুমি যখন আমার কপাল থেকে রক্ত পড়তে দেখলে, কি কান্না তোমার! আমাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছিলে। যেই ব্যথা আমার নয় তোমার লেগেছে। আর আজ দেখো কত ব্যথা পেয়েছি আমি। রুদ্র কথাটা বলে সাথে হাঁটা গোছালো। দৃশ্যমান হলো ফর্সা বাহুর ওপর সাদা ব্যান্ডেজ, ওপরে ফোঁটা ফোঁটা রক্তের চিহ্ন। অরুণা এইভাবে চেয়ে আছেন সেদিকে। রুদ্রর ক্ষতের উপর আঙ্গুল বুলিয়ে ধরা কণ্ঠে বলল, আর আজ আজ আমি কত ব্যথা পেয়েছি মা, অথচ আমার হয়ে কেউ কাঁদছে না, কেউ না। মা তোমার মনে নেই, ছোটোবেলায় কিছু হলে আমি ওষুধ খেতে চাইতাম না, আর তুমি কত কিছু বুঝিয়ে শুনিয়ে আমার পেছন পেছন ঘুরিয়ে আমাকে ওষুধ খাওয়াতে। সেই বদভ্যাস আমার যে আজও রয়ে গেল মা। কিন্তু সেই পেছন পেছন ঘোরার জন্য তুমি রইলা না। 21 বছর ধরে অপেক্ষা করছি, এবার তো সুস্থ হও, একটু সুস্থ হও। অত্যন্ত আমাকে তোমার কোলে শুতে দাও। এই রকম একা একা বাঁচতে আমার ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ। রুদ্র শিকের উপর মাথা ঠেকালো। খানিক বাদে নিজের মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চোখ তুলল সে। সামনে মাকে দেখে বিস্ময়ে ভারী হয়ে এলো চোখ। অরুণা মায়া মায়া চোখে সে ছেলের মাথায় হাত বোলাচ্ছেন। আস্তে আস্তে হাত বোলালেন পুরো মুখে, ক্ষতর জায়গায়। রুদ্র অবাক হয়ে চেয়েই থাকলো। সাথে এত বছর পর মায়ের আদুরে স্পর্শে কিংকর্ত বিমূঢ় সে। কোথাও একটা আশার আলো উঁকি দিল, মা কি তবে সুস্থ হচ্ছে? কিন্তু রুদ্রকে হতাশ করে দিয়ে অরুণা হঠাৎই ক্ষতের উপর জোরে নখের আঁচড় দিলেন। ব্যথার জায়গায় পুনরায় ব্যথা পাওয়ায় ছিটকে সরে গেল রুদ্র। তখনই কোথা কে রফিক এসে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হলো কি স্যার, আবার কি করলো? রুদ্র ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলতে ফেলতে বলল, আঁচড় দিয়েছে। উফ, এই মহিলা এই নিজের ছেলেকেও চেনে না। হ্যাঁ, এরকম করছো কেন? রফিক ধমকে বলেন অরুণাকে। সে ঠায় দাঁড়িয়ে আছে শিকড়ের ভেতর হাত ঢুকিয়ে। মুখ দেখে মনের অভিব্যক্ত বোঝানোর উপায় নেই। রুদ্র মৃদুতেতে বলল, আপনি আমার মায়ের সাথে এভাবে কথা বলছেন কেন? রফিক চুপসে গেলেন। সরি স্যার, কিন্তু স্যার আপনি যে আজকেও আসবেন, কাল তো বললেন না। কাল ওরকম একটা ঘটনা ঘটলো, আজ আবার এলেন। রুদ্র কিছু না বলে মায়ের দিকে তাকালো। অরুণা চুল গুছাচ্ছেন নিজের। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনি আসি,
রুদ্র হেঁটে বেরিয়ে গেল। রফিক একবার অরুণার দিকে তাকিয়ে নিজেও চললেন রুদ্র পিছু পিছু। আমার মন মেজাজ এমনিতেই খারাপ ছিল, এবার আরও তেতে গিয়েছে, তাই ওই বজ্জাত লোকটার ওপর। এখন সত্যি মনে হচ্ছে আমি ওনাকে যে নামে ভূষিত করেছি সেসবই সঠিক, সঠিক এবং অতিমাত্রায় সঠিক। উনি আসলে চূড়ান্ত অভদ্র। না হলে এইভাবে কেউ কারো কথায় অমূল্যায়ন করে? কী সুন্দর টাইপিং করে করে মেসেজ সময়সূচি লিখে পাঠালাম, কোন ওষুধ কখন খেতে হবে সব বলে দিলাম, আর উনি উনি কিনা প্রেসক্রিপশনই সাথে নেননি। তার উপর আমাকে মিথ্যে বলেন। হায়, এই লোক কোনোদিনে শুধরাবে না, আমি জানতাম। গুলিটা কাল হাতে না লেগে মাথা ফুটো করে দিলে ভালো হতো। অত্যন্ত ওখানে জমে থাকা সব ধুলোবালি রাগ মেজাজ ধুয়ে সাফ হয়ে যেত। সেই ভারী মন মস্তিষ্ক নিয়েই অফিসে এলাম আমি। ওনার পেছনে গোয়েন্দাগিরি করতে গিয়ে তো খুব একটা সুবিধা করতে পারিনি, তবে জানো তো পারলাম লোকটা কতটা কেয়ারলেস। আমাকে বলে কিনা আমি নাকি হেলথ সম্পর্কে আইডিয়া নেই। তোর আছে? আমার যদি 0% হয় থাকে, তবে তোর 0.00% নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওষুধ তো ওনাকে আমি খাইয়েই ছাড়বো। বেটা কী চাইছে আমি বুঝতে পারছি। ওষুধ টষুধ না গেলে হাতে একটা ব্যান্ডেজ নিয়ে ঘুরবেন আর প্রতিনিয়ত আমাকে স্মরণ করাবেন। এই যে দেখুন, এইগুলি কিন্তু আমার আপনার জন্য লেগেছে, আপনি দায়ী। এখন পা ধরে ঝুলে থাকুন আমার, ক্ষমা চান। না না, সে তো হবে না রুদ্র রোশন চৌধুরী। আপনি যদি ডালে ডালে চলেন, আমি চলি মগ ডালে। আমি আপনাকে আজ ডানে না বামে দেখে সোজা চলে গেলাম রুদ্রর কেবিনে। অবশ্য যাওয়ার আগে ইচ্ছে হচ্ছিল লুবনা ম্যাডামের কেবিনে উকি দিতে। কাল উনি যা কথা শোনালেন রুদ্র থেকে, ওনার মুখটা তারপর আমার দেখা হয়নি। উনি কি রেগে মেগে বোম হয়ে আছেন? থাকতেও পারেন। আমার কেন জানি না মনে হচ্ছে উনি রুদ্রের উপর কিরাস খেয়ে বসেছেন। যেভাবে রুড বিহেভ করছিলেন সাথে রুদ্র আবারও ও করে বলেছিল, মনে তো হচ্ছিল কেস কিছু একটা আছে। যদিও আমি মনে মনে ওনাকে রুদ্র সম্বোধনই করি, কিন্তু এর পেছনে দুটো কারণ আছে। এক, ওনার অত লম্বা নামটা বলতে গেলে আমি হাঁপসে যাই। আর দুই, ওনাকে স্যার বলতে আমার একটু ইচ্ছে করে না। স্যার মানে তো সম্মানের পাত্র, অথচ ওনাকে দেখলে আমার ইচ্ছে করে পানিতে চুবিয়ে মারতে। সেখানে সম্মান অনেক দূরের পথ। সে যাক গে, লুবনা ম্যাডাম যদি ওনার পরেই ওপরই কেরাস হয়ে থাকে তবে খাক না, পেট পুড়ে খেয়ে ফেলুক, কিন্তু এর মধ্যে আমাকে টানার মানে কি? নাকি রুদ্রর পাশে কোনো মেয়েকেই ওনার সহ্য হয় না? অবশ্য এইটাই হওয়ার চান্সই বেশি। প্রেম জিলান্সের না থাকলে সে প্রেম বেলুনের মতো চুপসে যেতে পারে। লুবনা ম্যাডামকে নিয়ে অঢেল ভাবনার গতি আমি ওখানেই টানলাম। দ্রুত পায়ে ঢুকলাম রুদ্র কেবিনে। কাঁধ ব্যাগটা সোফার উপর রেখে লেগে পড়লাম কাজে। আজকে কেবিনে যথেষ্ট এলোমেলো, কারণ গতকাল আমি ছিলাম এখানটায়। উনি তো সেই বের হওয়ার পর আর আসেনি। চটপট সব গোছগাছ করে ফিল্টার থেকে এক গ্লাস পানি ঢেলে খেলাম। টেবিলের উপর দেখলাম আজকের সংবাদপত্র রাখা। আমার তো আর কাজ নেই, উনি এলে ওনাকে কপি দিতে হবে। ততক্ষণে বরং পেপার পড়ি। পেপার হাতে নিয়ে সোফার দিকে এগোতে নিয়েও আবার ফিরে তাকালাম ওনার রোলিং চেয়ারে দেখে। আমার ভুরুর সাথে সাথে কুঁচকে এলো। মাথায় এলো একটা দুষ্টু বুদ্ধি। রুদ্র অফিসে নেই, সাইলামে গিয়েছেন, মানে আসতেও সময় লাগবে, আর বাইরে থেকে ভেতরে দেখতেও পাবে না কেউ। এটাই সুযোগ। ওনার এই সুন্দর চেয়ারখানে একবার আরাম করে বসেনি। এমনিতে এই চেয়ারে বসার সৌভাগ্য আমার জীবনেও হবে না, তার থেকে এখনই সময়টাকে কাজে লাগাই। কি আছে এই চেয়ারে? আমি তাড়াহুড়া করে গিয়ে চেয়ারে বসলাম। পায়ের উপর পা তুলে রোলিং চেয়ারে এদিক ওদিক ঘুরলাম, যেমনটা উনি করেন। এরপর ওনার ল্যাপটপে অন করলাম, যদিও পাসওয়ার্ড দেওয়া। আমি মিলেমিশে অভিনয় করলাম টিপতে থাকার। নিজেকে কেমন রুদ্র রোশন চৌধুরী বলে মনে হচ্ছিল। আমি ভুরু কুঁচকে ওনার মতো মোটা কণ্ঠ করে বললাম, কফি বানাতে এতক্ষণ লাগে? যান গরম করে আনুন। একটা কাজও হয় না আপনাকে দিয়ে। পরমূর্তি ফিক করে হেসে ফেললাম আমি। তার উপর আবার ওনার মত করে বললাম, মিস সেজুতি, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার হাসি আরও বাড়ছিল। নিজের কাজে নিজে হেসে গড়াগড়ি দেওয়ার অবস্থা। ওনাকে নকল করতে বেশ আনন্দ। আমি চেয়ার ছেড়ে উঠে ওনার মতো হাঁটার চেষ্টা করলাম, দু হাতে দুদিকে ছড়িয়ে বুক ফুলিয়ে। পা দুটো ফাঁকা করে হেঁটে জানালা অবধি গেলাম। সেখানকার ক্যাবিনেটের ড্রয়ারে ওনার সিগারেট থাকে। সিগারেট বের করে একটা মুখে দিয়ে ভান করলাম ধোঁয়া ছাড়ানোর। খানিক সময় বাদে সেটা জায়গা মতো রেখে দিলাম।
আবার ওনার মতো হেঁটে এসে বসলাম চেয়ারে। না, অনেক হয়েছে। ওনাকে নকল করতে করতে হাঁপিয়ে গিয়েছি। আরামায়েশে শিরোনাম দেখিনি এবার। পত্রিকাটা চোখের সামনে মেলে ধরে পড়তে শুরু করলাম। কতক্ষণ পড়ছি কে জানে, আমার পড়া আরও গাঢ় হচ্ছিল। দেশের এত খবর, এখানে খুন, ওখানে ডাকাতি, এখানে ধোঁকাবাজি, এসব পড়তে গিয়ে ডুব দিলাম কাগজে। কোনো দিকে তখন খেয়াল ছিল না। বাহ, আরাম করার জায়গাটা মন্দ হয়নি। কণ্ঠস্বরটা শোনা মাত্রই আমার পড়া ওখানেই স্তব্ধ হয়ে পড়ল। চোখের সামনে থেকে বিদ্যুৎ গতিতে মেরে ধরা পত্রিকা সরাতেই বড়সড় হোঁচট খেলাম। রুদ্র দাঁড়িয়ে আছেন আমার ঠিক সামনের টেবিলের ওই পাশে। এক হাত পকেটে গুজে চোখগুলো ছোট ছোট করে চেয়ে আছেন। ওনাকে দেখতে আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়াতে গেলেই উনি আটকে দিয়ে বললেন, সে কি, আপনি উঠে যাচ্ছেন কেন? বসুন, এই জায়গা তো আপনার জন্যই। ওনার কথায় আমার মুখ কাচুমচু হয়ে এলো আরও। ঢোক গিলে আমতা আমতা করে বললাম, না মানে আমি আসলে কোথাও বাসায় জায়গা পাচ্ছিলাম না। উনি টেবিলের উপর খানিক ঝুঁকে এসে বললেন, ও আচ্ছা আচ্ছা, জায়গা পাচ্ছিলেন না তাই আপনি আমার চেয়ারে বসে আছেন। পরমুহূর্তে আফসোসের ভান করে বললেন, আসলেই আমারই উচিত ছিল আপনার জন্য কেবিনের জায়গায় জায়গায় চেয়ার পাঠানো। তাহলে আর আপনার এই কষ্টটা হতো না। উনি যে বিদ্রূপ করে করে আমার কথা শোনাচ্ছেন আমি বেশ বুঝতে পারছি, কিন্তু বলার মতো আমার ভাষা নেই। একজন সাধারণ কর্মচারী অফিসের মালিকের চেয়ারে বসা কতটা অশোভনীয় আমি জানি। আচ্ছা, এই মুহূর্তে উনি আমাকে ওনার কর্মচারী হিসেব না দেখে ভাইয়ের শালী হিসেবে দেখলে তো পারেন। তা দেখবেন কেন? সেভাবে দেখলে তো আর কথাই শোনাতে পারবেন না। আচ্ছা, এখন কি উনি আমায় শাস্তি দেবেন? হে আল্লাহ, অত্যন্ত দাঁড়িয়ে থাকতে যেন না বলেন। এই কাজটা অতিমাত্রা কষ্টের। উনি এবার মৃদু শক্ত কণ্ঠে বললেন, আপনাকে ঠিক কী বললে আপনি ঠিক হবেন বলুন তো? শাস্তির মাত্রাটা আরেকটু বাড়াতে হবে। আমি অসহায় চোখে চেয়ে আছি। যদি পাষাণ্ডার একটু দয়া হয়। উনি দয়া দেখালেন না। ওনার দয়া থাকলে না দেখাবেন। উনি আমাকে হতাশ করে দিয়ে বললেন, আপনি তো কেবিনে বসার জায়গায় পাচ্ছিলেন না। আচ্ছা, তাহলে বরং আপনাকে আজ আর বসতেই হবে না। আমি চোখ বড় বড় করে বললাম, মানে? উনি নিরুদ্বেগ কণ্ঠে বললেন, মানে আজ পুরো অফিস আপনার বসা বন্ধ। এখানে ওইভাবে না বসে থাকতে হবে আপনাকে, ঠিক এখন যেভাবে দাঁড়িয়ে আছেন সেইভাবে। কথাটা বলে উনি ঘুরিয়ে এসে ওনার চেয়ারে বসলেন। আমি তো অনেক আগে সেখান থেকে দূরে সরে দাঁড়িয়েছিলাম, তাই আর অসুবিধে হয়নি। উনি ওনার কাজ শুরু করলেও আমি তালগাছের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছি। একটু আগে প্রার্থনা করলাম যেন এই শাস্তি না পাই। তো এটাই হলো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে এই যা। হায় কপাল! থাক, যা হওয়ার হোক। ভুলটা আমারই ছিল। সাজা তো ভোগ করতেই হবে। একটা বৃহত্তর দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইলাম। কখনো ওনাকে দেখছিলাম, আজকের উনি কোটটায় কিছুই পরে আসেনি। ছাই রঙের শার্ট পরেছেন গায়ে। হাতাটা কুইন অব্দি ফোল্ড করা থাকলেও ওনার ব্যান্ডেজ দেখা যাচ্ছে না। খানিক বাদে বশির ভাই টোকা দিলেন দরজায়। কাচের ওপাশ থেকে ওনাকে আসতে দেখিয়েছি আমি। রুদ্র ওনাকে অনুমতি দিয়ে উনি ভেতরে এলেন। একা আসেনি, হাতে একটা মাঝারি সাইজের ট্রে। তার মধ্যে এক পিসে 4 পিস স্যান্ডউইচ, এক গ্লাস অরেঞ্জ জুস আর এক গ্লাস পানি। বশির ভাই প্রথমে রুদ্রকে সালাম দিলেন। রুদ্র সালামের উত্তর নিলেন ওনার দিকে না দেখেই। হাতের ট্রে টেবিলের উপর রাখলেন বশির ভাই। রুদ্র এবার তাকালেন খাবারগুলোর দিকে, একবার চোখ বুলিয়ে ভুরু কুঁচকে বললেন, এসব কি? আপনার ব্রেকফাস্ট স্যার, আমি চেয়েছি। বশির ভাই একবার আমার দিকে তাকিয়ে আবার রুদ্র দিকে ফিরে বললেন, না স্যার, কিন্তু ম্যাডাম বলেন আপনি কেবিনেলে পাঠাতে। রুদ্র কপাল কুঁচকে বললেন, কোন ম্যাডাম? আপনার ম্যাডাম স্যার। না মানে আপনার ম্যাডাম, এই তো সেজুতি ম্যাডাম। বশির ভাইয়ের কথার ধরনে আমার হাসি পেলেও চেপে রাখলাম। রুদ্র ঘাড় বাঁকা করে আমার দিকে ফিরলেন। আপনি আনতে বলেছেন এসব? আমি গলাটা হালকা পরিষ্কার করে বললাম, হ্যাঁ। কেন? আমি ওনার উত্তর দেওয়ার আগে বশির ভাইকে যেতে বললাম। বশির ভাই চলে গেলেন। রুদ্র ভ্রুতে ভাঁজ নিয়ে আমার দিকে চেয়েছিলেন তখনও। আমি একবার জোরে নিঃশ্বাস নিলাম যুদ্ধের প্রস্তুতির হিসেবে। তারপর গলার জোর নিয়ে বললাম, আমি জানি আপনি সকালে খেয়ে আসেননি, তাই আগে নাস্তা করবেন তারপর। সাময়িক বিরক্তি নিয়ে আমি কাঁধ ব্যাগের ভেতর থেকে 2 পাতা ওষুধ বের করে ওনার সামনে রেখে বললাম, তারপর এই ওষুধগুলো থেকে একটা একটা করে খাবেন, ব্যাস শেষ। উনি চোখ সরু করে বলেন, কিসের ওষুধ? আপনার হাতের ব্যথার? দেখুন,
আপনি যতই আমাকে মিথ্যে বলুন না কেন, আমি ঠিক জানি আপনি কাল ওষুধ খাননি, আপনার প্রেসক্রিপশনের সাথে নিয়ে যাননি, তাই ওষুধও কিনেননি, আর রাতে আপনার ওষুধ খাওয়াও হয়নি, তাই আমি নিজেই আপনার জন্য কিনে এনেছি। উনি ভুরুয়ের ভাঁজ আরও তীব্র করে বললেন, এসব আপনি কি করে জানলেন? এই লোক খালি প্রশ্ন করে। এ তো কথা শুনে হবেটা কি? ওষুধ এনেছি, খান না। প্রেসক্রিপশনের ব্যাপারটা তো ওনাকে ফলো করে জেনেছি, আর না খেয়ে আসার বিষয়টা জেনে নিয়েছি অব্র ভাইয়ের থেকে। সেসব তো আর ওনাকে বলা যাবে না, বললেই বিপদ। পাল্টা ভুরুকুসকে বললাম, সেটা জেনে আপনি কি করবেন? আপনার ওষুধের দরকার, ওষুধ খেলেই হচ্ছে, নিন শুরু করুন। উনি মুখের ওপর গম্ভীর কণ্ঠে বললেন, নো ওয়ে, সরান এসব। আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। বললেই হলো, আপনাকে তো ওষুধ খেতেই হবে। আমি খাবো না, আপনি খাবেন না? হ্যাঁ। নো। ইয়েস। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কমাকমি করতে আমি পারি না। ওষুধ আপনাকে আমি খাওয়াবই। উনি ভুরু নাচিয়ে বলেন, তাই নাকি? আর যদি না খাই? আমার একটু মেজাজ খারাপ লাগছিল, কিন্তু মেজাজ দেখালে চলবে না। উনি প্রচণ্ড ঘাড় বাঁকা, উল্টো বেঁকে বসবেন। অনুরোধ করে বললাম, এমন করবেন না, দেখুন ওষুধ না খেলে আপনার হাত ঠিক হবে না তাড়াতাড়ি। এতে কাজ হলো না। উনি উল্টো এগো দেখিয়ে বললেন, আমার হাত আমি বুঝবো, আপনার এত ভাবার দরকার নেই। কপি নিয়ে আসুন, যান। অসম্ভব, খালি পেটে নো কপি টবি। আপনি আগে নাস্তা করবেন, তারপর ওষুধ খাবেন, অ্যান্ড দ্যাটস ফাইনাল। উনি দাঁত খিটমিট করে বললেন, মিস সেজুতি, আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বস। আমার ভয় লাগলেও সাহস নিয়ে বললাম, না ভুলিনি। আপনি আমার বস হলো এই মুহূর্তে আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আমার কোনো শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন নেই, সে আমি জানি, কিন্তু এখন আপনার প্রয়োজন অনুযায়ী আমি কাজ করব না। ওষুধ আপনাকে খেতেই হবে, আর যদি না খান তো? উনি এক ভুরু উছিয়ে বলেন, তো? আমি এলোমেলো দৃষ্টি ফেলে ভাবলাম, তো কি হবে? কি করতে পারবো আমি? ওনার যা শরীর, আমাকে আছাড় মারলেও আমার কিচ্ছু করা থাকবে না। ব্যাপারটা অন্যভাবে সামলাতে হবে। আমি তাৎক্ষণিক মুখ কাদো কাদো করে বললাম, আপনি ওষুধ না খেলে আমি এক্ষুনি চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকবো, আর সবাই যখন ছুটে আসবে আমি বলবো আপনি আমাকে মেরেছেন, আর একটা মেয়ের গায়ে হাত তোলা বসকে নিশ্চয়ই কেউ মানবে না। উনি হতভম্ব দৃষ্টিতে তাকালেন। আমার কথাগুলো বড্ড কৌতুক কৌতুক মনে হয়েছে ওনার। সঙ্গে সঙ্গে বিদ্রুপ করে বললেন, সত্যি আপনার ঘটে থাকা বুদ্ধিতে আমি অধিভূত। প্রথমত, আমার কেবিনে সাউন্ড প্রুফ, আপনি চিৎকার করলেও কেউ টের পাবে না। আর দ্বিতীয়ত, আমার এই গোটা অফিস সিসি ক্যামেরা দ্বারা আওতাধীন। আপনার অভিযোগ জাস্ট 2 মিনিটে প্রমাণ করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। আমি তন্দা খেয়ে চেয়ে থাকলাম। সত্যি তো, এই সব তো আমার জানা, তাও কেমন বোকা বোকা কথা বললাম। না, এভাবে বলে কোনো লাভ নেই। হঠাৎ অন্য একটা বুদ্ধি এলো মাথায়। শাসনের ভঙ্গিমায় বললাম, শেষবারের মতো জিজ্ঞেস করছি, ওষুধ খাবেন কি না? উনি আগের মতোই বললেন, না। আমি চোখ বুজে দম ফেলে আবার তাকালাম। এক পা এগোলাম ওনার দিকে। উনি জিজ্ঞাসু চেহারায় চেয়েছিলেন, আমি কী করতে চলছি সেটাই ওনার প্রশ্ন। আমি ধরপড় করে ওনার টেবিল থেকে ল্যাপটপটা ছো মেরে নিলাম হাতে। উনি চমকে উঠলেন। আমি এক দৌড়ে জানালার কাছে গিয়ে বললাম, আপনি ওষুধ না খেলে আমি এই 7 তলা থেকে ফেলে দেবো এটাকে। উনি ভরকে উঠে দাঁড়ালেন, আমাকে চোখ রাঙিয়ে বললেন, মিস সেজুতি, আপনি এমন কিচ্ছু করবেন না। আমি কিন্তু আপনাকে চাকরি থেকে বার করে দেব। উনি উদ্বেগহীন কণ্ঠে বললেন, দিলে দিবেন, জরিমানার টাকা তো ওটা আমি একটা কিডনি বেচে দিয়ে দেব। তবুও আপনাকে ওষুধ খাওয়াবই, আর না খেলে এটাকে। আমি জানালার গ্লাস সরিয়ে ল্যাপটপ ফেলে দেওয়ার নাটক করতেই উনি আর্তনাদ করে বললেন, নো, ডোন্ট ডু দিস। সে যদি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওনার লাল চোখে আমার ভয় লাগছে না, এমন জোর জবরদস্তিতে অন্যরকম মজা পাচ্ছিলাম। এরপর আমার কপালে কী শনি লেখা আছে আমি জানি না, কিন্তু ওনার ওই নাজেহাল মুখটা দেখে যে তৃপ্তি পাচ্ছে সেসবের কাছে সব তুচ্ছ। একটা কেন, এরকম 100টা ল্যাপটপ উনি তুড়ে মেরে কিনতে পারবেন আমি জানি, কিন্তু ওটা ওনার অফিসিয়াল ল্যাপটপ, নিশ্চয়ই সব ডকুমেন্ট আছে এর মধ্যে। তাই জন্যই ওনার এত পায়তারা। খারাপ হলে হবে, কথা না শুনলে ফেলবো এটাকে। আপনাকে তো আমি। উনি এগিয়ে আসতে নিলেই আমি তড়িঘড়ি করে বললাম, এগোলেই ফেলে দিব, দিলাম। আমি ফেলে দেবার ভয় দেখালাম আবার। উনি থমকে দাঁড়িয়ে হাত উঁচু করে বললেন, ওকে ওকে ওকে, আমি রাজি, ফেলবেন না ওটাকে।
আমার ঠোঁটে রাজ্যজয়ের হাসি ফুটল। উনি দাঁত কিরমিরিয়ে বললেন, আমি ওষুধ খাবো, আগে ল্যাপটপ আমার কাছে দিন। আমি মাথা নেড়ে বললাম, জি না, এত বোকা ভাববেন না আমায়। আগে আমার কথা শুনবেন, তারপর আপনার জিনিস ফেরত পাবেন। উনি দাঁত খিঁচে বললেন, আপনার কপালে কিন্তু দুর্ভোগ আছে। আমি তোয়াক্কা না করে বললাম, সমস্যা নেই, খান আগে, বসুন চেয়ারে। কি হলো, বসুন। উনি আমার দিকে কটমটে চেহারায় চেয়ে থেকেই চেয়ারে বসলেন। আমি ঝাঁকালো কণ্ঠে বললাম, খাবার কি আমার মুখে? ওদিকে তাকান। উনি ঠোঁট ফুলিয়ে বিরক্তির শ্বাস ফেলে স্যান্ডউইচের একটা পিস হাতে নিলেন। আমার দিকে আবার তাকালে আমি চোখের ইশারায় খেতে বললাম। উনি দাঁত চেপে খেতে শুরু করতেই ঠোঁট চেপে হাসলাম আমি। উনি এরপর জোসের গ্লাসে দুবার চুমুক দিয়ে মুখ মুছলেন টিস্যুতে। আমি হেসে বললাম, গুড বয়, টেবিলের উপর ওষুধ আছে, খান। উনি চুপচাপ ওষুধের পাতা দুটো থেকে একটা একটা করে ওষুধ বার করলেন। তীক্ষ্ণ চোখে পরখ করছিলাম ওষুধগুলো ওনার গলবিল অতিক্রম করছে কিনা। উনি গিলে ফেলতেই হাঁপ ছেড়ে বাঁধলাম, এই তো হয়েছে, একেই বলে ঠেলার নাম বাবাজি। আমি হেলে দুলে ল্যাপটপ নিয়ে এসে ওনার টেবিলের উপর রাখলাম। এই যে আপনার যক্ষের ধন, এই ওষুধ দুটো রাতেও খেতে হবে, সকাল আর রাত, দুপুরে নেই। উনি এর আগে হিসিস করছিলেন, কিন্তু মুখে একটা শব্দ নেই। কেমন অপরিচালিত চোখে চেয়েছিলেন নিচের দিকে। আমি চোখ সরু করে বোঝার চেষ্টা করছিলাম আবহাওয়া ঠিক কী রকম, মানে সব কি শান্ত, নাকি উনি সত্যি আমাকে কাজ থেকে বার করতে দিতে চাইলেন। উনি হঠাৎই বলে উঠলেন, বের হন। আমি সন্দেহ কণ্ঠে বললাম, জি। উনি একইভাবে শান্ত কণ্ঠে বলেন, এই মুহূর্তে আমার চোখের সীমানা থেকে বেরিয়ে যান। আপনার সময়সীমা 10 মিনিট। এরপর আপনার সাথে কী ঘটবে আমি কথা দিতে পারছি না। আমি ভয়ে ঢোক গেলাম। ওনার এই ঠান্ডা হুমকি যথেষ্ট আমার জন্য। উনি যে স্পষ্ট আমাকে অফিস ত্যাগ করতে বলেছিলেন, আমি সাথে সাথে বুঝে নিলাম এখানে থাকা সত্যিই বিপজ্জনক। যত্রতত্র ব্যাগ উঠিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে পড়লাম আমি। দরজার বাইরে এসে হুট করেই আরেকটা কথা মনে পড়ায় থেমে থমকে দাঁড়ালাম। আমার ওনার কেবিনের দরজাটা একটু ঠেলে মাথা বের করে বললাম, রাতে ওষুধগুলো মনে করে খাবেন কিন্তু। উনি তাকাতে আমি ধরপড় করে দরজা ফিরিয়ে ছুটে চলে আসি। যান বাঁচানো ফরজ কাজ, চাকরি থাকুক বা না থাকুক, ওষুধ তো খাইয়েছি। খরগোশ হয়ে বাঘের সাথে লড়াই জিতেছি, এই সৌভাগ্য। সে যদি ছায়া অদৃশ্য হওয়া অবধি তাকিয়েছিল রুদ্র। চোখ সরিয়ে নিচের দিকে তাকালো, এরপর আচমকা মুচকি হাসিতে মেতে উঠল তার ওষ্ঠদ্বয়। খানিকক্ষণ আগেও গিয়ে মায়ের কাছে কেঁদে কেটে বুক ভাসিয়েছে, কেউ ওষুধ খাওয়ায়নি, জোর করে না বলে। অথচ এই মেয়েটা কী অদ্ভুত পাগলামি করে ওষুধ খাওয়ানো তাকে। এইগুলো বছরের পর এই বছর এই প্রথম হলো এমন। রুদ্রের মুচকি হাসি আরেকটু তীব্র হলো। সে যদি পাগলামির কথা ভেবে মুখে বিরক্তির ধরন পাল্টে এলো ধীরে ধীরে। হঠাৎ কাছের ওপাশ থেকে অব্রকে আসতে দেখে যত্র নিজেকে স্বাভাবিক করলো রুদ্র। মুচকি হাসি লুকিয়ে গম্ভীর করলো মুখটাকে। ল্যাপটপ অন করে ভান করলো কাজ করার। কি করছো ভাই? রুদ্র দরজার দিকে তাকিয়ে বলল, ভেতরে আয়। অব্র এসে একটা চেয়ার টেনে বসলো। টেবিলের খাবারগুলো দেখে হেসে বলল, বাহ, ব্রেকফাস্ট করে নিয়েছো? ওষুধও খেয়েছো দেখছি। এটা আবার কি করে হলো? তুমি তো ওষুধ খেতেই চাও না। রুদ্র হালকা কেসে বলল, ওই আর কি। তুই কিছু বলবি? হ্যাঁ বলবো তো, বল। অব্র একটু নড়াচড়ে বলল, ভাই আজ তো আমাদের অফিসের বর্ষপূর্তি হলো। প্রত্যেকবার পার্টি হয়, এবার তো কিছু বললে না এ নিয়ে। রুদ্র খানিক চুপ থেকে বলল, খেয়াল ছিল না। তুই অ্যারেঞ্জ কর, আমি অফিসের সবাইকে জানিয়ে দে। আজকে ছুটি বিকেল 5টায়, পার্টি রাত 8টায়, আর মাস্ট অ্যান্ড মাস্ট সবাই যেন প্রেজেন্ট থাকে। ওকে ভাই। অব্র উঠে যেতে নিয়েই আবার বসলো। আস্তে করে বলল, একটা কথা বলবো ভাই? রুদ্র একবার তাকিয়ে আবার ল্যাপটপের স্ক্রিনের দিকে ফিরে বলল, কি? অব্র খানিক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, ভাই আরিশাকে আসতে বলি। রুদ্র থেমে গেল। অব্র দিকে তাকাতেই তাড়াহুড়ো করে বলল, না থাক ভাই, বলবো না, দরকার নেই। রুদ্র স্থির কণ্ঠে বলল, আমি নিশ্চিত করেছি তোকে। ওর চেহারা চকচকে হয়ে এলো। উজ্জ্বল কণ্ঠে বলল, সত্যি ডাকবো ভাই? হুম। আর তোর বউয়ের বোনকে বলবি অ্যাজ আই গেস্ট নয়, উনি যেন অফিসের এমপ্লয়ি হিসেবে আসেন সেখানে। অব্র খুশি মিলিয়ে এলো। ভাইয়ের সেজুতির সাথে এই শত্রুতা কবে শেষ হবে কে জানে। আস্তে করে বলল, ওকে।
মিস লোকনাকে ডেকে কাজ করে দিস, যা এখন। অব্র উঠে চলে যেতে রুদ্র চেয়ারের সাথে হেলান দিল। সেজুদিকে নাস্তানুবোধ করার দারুণ ফন্দি এসেছে মাথায়। আমার সাথে পাঙ্গা, মজা বোঝাচ্ছে মিস সেজুতি। আসুন একবার পার্টিতে, কে কাকে কোথায় ফেলে দেয় বুঝবেন। তখন সন্ধে প্রায়, একটু আগে আজানের মধুধ্বনি শেষ হলো। বিছানার উপর মেরে বসে আছি আমি, পুরোপুরি পাথর হওয়ায় জোগাড়। আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। অন্যদিকে আপু সেই ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে আর গুনগুন করে গান গাইছে। আমার নির্বাক চলচ্চিত্র বনে থাকার গুরুতর বিষয়টা পাত্তাই দিচ্ছে না। আপুর চোখে মুখে মনের আনন্দের হৈহুল্লোড়, ঠিক তার উল্টো দিকে আমার মনে আমাবস্যার মতো অন্ধকার। এর কারণটা অবশ্যই আজকে রুদ্র অ্যারেঞ্জ করা পার্টি। সারাদিন ভালোই কাটিয়েছি। রুদ্র হুমকিতে ভয় পেয়ে পালিয়ে বাড়ি এসে পা দুলিয়ে পার করেছি সময়, কিন্তু এই আনন্দ আমার বেশিক্ষণ টেকেনি। অভ্র ভাইয়া বিকেলেই ফোন করে জানালেন আমাকে অফিসের বর্ষপূর্তি উপলক্ষে রেডিসন ব্লুতে পার্টি রাখা হয়েছে, আর আমাকে উদ্দেশ্য করে রুদ্রের ছুড়ে দেওয়ার সেই মহৎ বাণীটাও শোনালেন। তারপর সেই থেকেই এই উসখুস আমার নীরবতা। জোরপূর্বক তৈরি হয়েছি, যেতে মন চাইছে না তবুও যেতে হবে। তবে ওনার এই কথার পেছনে যে যুদ্ধের সুপ্ত আহ্বান উঁকি মারছে ভীষণ টের পাচ্ছি আমি। নিশ্চয়ই পার্টিতে আমাকে জব্দ করার কথা ভাবছেন উনি। ওনার মনে নির্ঘাত কোনো বদমতলব রয়েছে। আমি তো সারাদিন অপেক্ষা করছিলাম চাকরি থেকে আমাকে বরখাস্ত করার নোটিশ পাঠাবেন নাকি, কিভাবে টাকা জোগাড় করব। সে নিয়েও ডুবেছিলাম চিন্তায়। বড়মুখ করে কিডনি বেছে দেব বললেই তো আর হলো না। আমি আদৌ সেটা পারবো কি না সন্দেহ আছে। পার্টিতে আমার জন্য যে কী অপেক্ষা করছে। অবশ্য উনি বলছিলেন আমার কপালে দুর্ভাগ্য আছে। নিশ্চয়ই সেরকম কিছু একটা হবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সে কখন থেকে তৈরি হয়ে বসে আছি আপুর জন্য, অথচ আপুর হওয়ার নাম নেই। সে সেজেই চলেছে, দেখে মনে হচ্ছে প্রোগ্রাম নয়, বিয়ে করতে যাচ্ছে। আমি অবশেষে বিরক্ত হয়ে বললাম, আর কত দূর। আপু চুলে চিরুনি দিতে দিতে বলল, এই তো হয়ে এসেছে, তুই প্লিজ তাড়াতাড়ি কর, এতক্ষণ লাগে নাকি? মেয়েদের তৈরি হতে একটু টাইম লাগে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, কই, আমি তো মেয়ে, আমার তো তোর মতো সাজগোজ করছি নাকি? একসাথে তৈরি হয়ে গিয়ে আধা ঘন্টা ধরে বসে আছি। এরকম করছিস কেন? ওখানে কত লোক আসবে বলতো, বসের বাড়ির বউকে দেখবে না তারা? তো সেইভাবে না যেতে হবে আমাকে? আমি আবার ধপ করে বসে পড়লাম, দুঃখী দুঃখী মুখ করে বললাম, হ্যাঁ তোর আর কি, সামনে বিয়ে, মনে কত আনন্দ। আমি বুঝতে পারছি আমার জ্বালা। অমন লোকের খপ্পরে যেন আমার শত্রুও না পড়ে। শেষের কথাটা বিড়বিড় করে বলাতে আপু শুনতে পায়নি। তবে ওপরওয়ালা অবশেষে অশেষ রহমতে তাড়াতাড়ি হওয়া ওখানেই সমাপ্ত হলো। উঠে দাঁড়িয়ে বলল, চল। আমিও উঠে দাঁড়ালাম। বিছানার উপর থেকে ফোন তুলে নিলাম হাতে। দরজা দিয়ে বের হতে যাব, হঠাৎ আপু ডেকে বলো, এই দাঁড়া দাঁড়া। আমি ভুরু কুঁচকে তাকালাম, কি তোর সমস্যা কি সেজুতে? একটা প্রোগ্রামে এরকম পান্তা ভাতের মতো চেহারা নিয়ে যাবি নাকি? একটু সাজবি না? আমার এসব ভালো লাগে না। না লাগলেও লাগাতে হবে। সবই যেমন আজ জানবে আমি অব্র হবু বউ, তেমন তুইও তোর শালিকা, সেটাও তো জানবে। আমি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললাম, তা এখন কি করতে হবে? 3 পিস নতুনটাই পরেছি, আরও একটা পরবো এর উপর? না, ড্রেস ঠিকঠাক, শুধু একটু মেকআপ করিয়ে দেই। আপু আমার গালে ফাউন্ডেশন লাগাতে এলেই আমি এক হাত দূরে ছিটকে গিয়ে বললাম, না না, এসব আমি লাগাবো না, সাজতে হবে এই তো। আমি এগিয়ে এসে ড্রেসিং টেবিল ঘেঁষে দাঁড়ালাম। পরনে যেহেতু লাল রঙের 3 পিস, তাই একটা লাল টুকটুকে লিপস্টিক লাগালাম ঠোঁটে, সাথে চোখ ভর্তি কাজল। আর কি চাই? আপুর দিকে তাকাতেই ও কপাল কুঁচকে বলল, আমি তো ভারী মেকআপ করলাম, অথচ বেশি সুন্দর লাগছে তোকে। আমি হেসে ফেললাম। আপুর ফোনে তখন অব্র ভাইয়া কল দিয়েছে, বার হয়েছে কিনা খোঁজ নিতে। আপু ব্যস্ত কণ্ঠে বললে, লাইন কাটলেন। আমুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম দুজন। বাড়ির সামনে একটা মস্ত বাড়ি গাড়ি এসে থামেছে। এই গাড়িটা অব্র ভাইয়ার। ভাইয়া তার বইয়ের সব সুযোগ সুবিধার ভীষণ তৎপর। এই তো দেরি যাতে না হয়। কি সুন্দর না পাঠিয়েই বলিয়ে পাঠিয়ে দিলেন বাহন। এবার শুধু উড়ে যাওয়ার পালা। আপু তাড়াহুড়ো করে গাড়িতে উঠলেও আমি এগুচ্ছি পিপিলিকার মতো। খুব করে চাইছি গাড়ি অবধি যেতে যেতেই যেন প্রোগ্রাম শেষ হয়ে যায়, কিন্তু সে কি সম্ভব? গাড়িতে উঠে বসতেই একটানে যেন হিসিস করে পৌঁছে গেলাম।
হোটেলের কয়তলা বিশিষ্ট আমি জানি না, তবে দেখতে কোনো উঁচু পাহাড়ের থেকে কম লাগছে না। এ তো নামি দামি হোটেলের সামনে থেকে হেঁটে গিয়েছি বহুবার, আজ প্রথমবার ভেতরে ঢুকেছি। অনুভূতির বদলে প্রচণ্ড ভয় লাগছে। সামনে রুদ্র রোশন চৌধুরী ওত পেতে আছেন। আমাকে দেখে আমাদের খপত করে ধরে শপথ করে গিলে খাবেন বোধ হয়। আমাদের গাড়ি এসে থামতেই অভ্র ভাইকে খুঁজে পেলাম। সঙ্গপঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছেন গেটের বাইরে। আমি আর আপু গাড়ি থেকে নামতেই অভ্র ভাইয়া এগিয়ে এলেন। আপুর পরনে ছিল লেহেঙ্গা, ভারী নয়, মোটামুটি। অভ্র ভাইয়া এসেই সবার মধ্যে আপুকে গাঢ় হাঁক দিলেন। আমার চোখ উঠে এলো কপালে। এদের মাখো মাখো প্রেম দেখে নিজের সিঙ্গেল থাকার তীব্র কষ্ট আর বেশি করে নাড়া দেয়। ইউ আর লুকিং সো গর্জিয়াস বেবি। অভ্র ভাইয়ের কথায় আপু দাঁত কেলিয়ে হাসলেন। টসটসে কমলা লেবুর মতো হয়ে এলো ওর চেহারা। আমি পাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। বাকিরা এসে আপুকে ফুলের বুকে দিয়ে স্বাগত জানাচ্ছে। নিজেকে বড্ড বেমানান লাগছিল এসবে। উপরের দিকে তাকিয়ে ভাবলাম, কবে যে আমার বিয়ে হবে। অবশ্য বিয়ে হলেই বা আমার জন্য নিশ্চয়ই আমার মতো লোকেরই দেখা পাবো। এ তো বড় বাড়ির বউ আর আমি, আদৌ সম্ভব? আম্মু তো সারাক্ষণ বলে, কি দেখে যে ছেলেপক্ষ বিয়ে করবে তোকে, না পারবি রান্না করে খাওয়াতে, না পারবি ছেলের একটা জামা কাপড় ধুয়ে দিতে। মাঝে মাঝে আমি গভীরভাবে ভাবি, সত্যিই তো আমার কপালে কি আছে, আমি তো কোনো কাজই পারি না। ছোটবেলা থেকে পড়াশোনা করে বাকি সব শিখিয়ে উঠেছে। আরে সে যদি দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। অভ্রভের কথায় আমার ধ্যান ভাঙলো। মৃদু হেসে হাঁটা ধরলাম সামনে। আরিশা আপু আর ভাইয়া হাত ধরাধরি করে একসাথে হাঁটছেন। ওদের দুজনকে বেশ মানায়। দুপাশে কিছু অল্প বয়সী মেয়ে আপু আর ভাইয়ের গায়ে ফুল পাপড়ি ছেটাচ্ছেন। ওদের পাশাপাশি থাকা কিছু সংখ্যক এসে আমার গায়ে পড়লো। আমি এসব নিয়ে ভাবছি না। আমি এদিক ওদিক তাকাচ্ছি। প্রথমত রুদ্রকে খুঁজছি, দ্বিতীয়ত আমার পরিচিত কাউকে, কারণ আপু তো ভাইয়ের সাথেই থাকবে। আমি কি একা একা ঘুরবো? যদিও তো আসবে কি না জানি না। আর এ কদিনে অনিল ছাড়া আমি কাউকেই চিনি না। অনিলও দেখলাম না এদিকটায়। দেখতে দেখতে ভেতরে ঢুকলাম হোটেলের। একটু এগোতে আপু আমাকে বলল, আমি একটু আসছি, তুই থাক। কথাটা নতুন লাগেনি, এটা হওয়ারই ছিল। আমি দাঁড়িয়ে শুরু করলাম অপেক্ষার। আপুর নয়, পরিচিত কারের। হঠাৎ দেখলাম আমার দিকে বশির ভাই এগিয়ে আসছেন। ওনাকে দেখে আমার কৌতূহল 4 গুণ বেড়ে যায়, কারণ উনি সবসময় একটা কথায় বলতে আসেন, ম্যাডাম আপনাকে ডাকছে। আজকে কে ডাকছে আমাকে, সেটাই প্রশ্ন এখন। ওনার পরনে আসছে প্রতিদিনকার খাকি রঙের জামা প্যান্ট নেই, বরং বেশ সুন্দর একটা চেক শার্ট আর প্যান্ট পরে এসেছেন উনি। বশির ভাই এসে আমার সামনে থামলেন, হেসে জিজ্ঞেস করলেন, ভালো আছেন ম্যাডাম? আমিও হেসে উত্তর দিলাম, জি আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। ওনার কথায় একটু নিশ্চিত লাগলো। হয়তো গল্প করতে এসেছেন। আমার মতোই মনে হয় কাউকে খুঁজে পাচ্ছিল না। কিন্তু আমার এই ধারণা খুব বেশি স্থায়ী হয়নি। উনি চিরচেনা সেই বলে আউড়ে উঠলেন, ম্যাডাম আপনাকে যে একটু বস ডাকছিলেন। আমি চোখ বড় বড় করে বললাম, কোন বস? বস তো একটাই ম্যাডাম, রুদ্র রওশন চৌধুরী। আমি ছোট করে বললাম, ওহ কিন্তু। বশির ভাই উদ্বেগ নিয়ে বলেন, কিসের আর কিন্তু ম্যাডাম, আপনি আসার পর বস আপনাকে এতবার ডাকছে, এতে তো আমি নিজে অবাক হচ্ছি। আপনাকে আমার কাজগুলো দিয়ে দিলেন উনি। বস কিন্তু ওনার পিএ মানে লুবনা ম্যাডামকে এতবার কেবিনে অ্যালাউড করে না। অথচ আপনাকে দেখুন, সকালে কেবিনে ডাকলে বিকেলে বার হতে দেন। এটা নিয়ে আমাদের সবার খুব কৌতূহল ছিল। কিন্তু আজকে একটু একটু জানতে পারলাম এর কারণ। আমি ভুরু কুঁচকে তাকালাম, এর আবার কি কারণ? ওই যে ম্যাডাম, আপনি বসের আত্মীয়, সেটা আজই না বুঝলাম। বশির ভাই দাঁত বের করে হাসলেন। আমার একটু হাসি পেল না, কারণ ওনার বসের আত্মীয় হয়ে আমার বিশেষ কোনো লাভ হয়নি। মোট কথা, ওনার সাথে আমার পরিচয় হয় গোটা বিষয়টি একটা লস প্রজেক্ট। আমি মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বললাম, কোথায় উনি? বশির ভাই হাত দিয়ে দেখালেন, এই তো ম্যাডাম, বামে গিয়ে সোজা। আমি আর কথা না বাড়িয়ে পা বাড়লাম সেদিকে। হাঁটছি তো হাঁটছেই। রুদ্র দেখা নেই। উল্টো লোক সমাগম ফেলে আসছে পেছনে। চারপাশটা চোখ বাঁধানো লাইটিং করা থাকলেও এখন একটু ভয় ভয় লাগছে। হঠাৎ খানিক দূর থেকে রুদ্রর অবয়বের দেখা পেলাম। হোটেলের এখানটায় সুইমিং পুল। উনি সবুজ পানিগুলোর দিকে ঘুরে আছেন।
জায়গাটা পুরো ফাঁকা। এখানে কেউ কোনো গেস্ট নেই, সেটাই আমার প্রশ্ন। আমি 2 পা এগিয়ে গেলাম, ঘাড় উঁচিয়ে ওনার ঘুরিয়ে রাখা মুখ দেখার চেষ্টা করলাম, কিন্তু হলো না। আস্তে করে বললাম, ডেকেছেন?